বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরিজ শুনুন স্পটিফাইতেও, প্রতি সোমবার সন্ধ্যে 7টা। এই কাহিনীর চরিত্র এবং কাহিনীর বিষয়বস্তু সম্পূর্ণই কাল্পনিক। এই কাহিনীর সাথে বাস্তবের কোনো মিল নেই। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্টস রাতুল জাসওয়ারা লিখিত কায়রোর পিরামিডের অজানা রহস্য। আরমান কলকাতার তরুণ প্রত্নতত্ত্ববিদ। বহুদিন ধরে তার স্বপ্ন মিশরের রাজধানী কায়রোতে গিয়ে প্রাচীন ফারাওদের অদৃশ্য রহস্য খুঁজে বের করা। ইতিহাসে পড়েছিল কায়রো শহরের কোনো এক কোণে লুকিয়ে আছে এমন এক রহস্য যা নাকি গোপন পিরামিড মানচিত্র বহন করে। সেই পিরামিডের ভেতরে এমন এক সমাধি লুকিয়ে আছে যার অদ্ভুত শক্তি আজও কেউ মিল মিলাতে পারেনি। বেলা 12টা। আরমান নিজের রুমে বসে প্রাচীন মিশরের ফারাওদের ইতিহাস নিয়ে গবেষণা করছিল। আরমানের আসল বাড়ি ছিল ওড়িশা, কিন্তু সে এখন রয়েছে কলকাতার আলিপুরে। কলকাতায় আসার মূল কারণ ছিল নিজের পড়াশোনা শেষ করার। গত 2 বছর ধরে আরমান আর্কিওলজিস্ট কোর্স করার জন্য আলিপুরে স্টেশনের পাশে ফ্ল্যাট নিয়েছিল। মিশরের ইতিহাস নিয়ে গবেষণা করতে করতে হঠাৎই তার ফ্ল্যাটের কলিং বেলটি বেজে ওঠে। আরমান নিজের রুম থেকে বেরিয়ে দরজাটা খুলতে যায়। দরজাটা খোলার পর আরমানের সামনে একটা 60 বছরের ব্যক্তি এসে দাঁড়ায়। মুখ ভর্তি দাড়ি, মাথার সামনের দিকটা টাক, পরনে আছে সাদা রঙের জামা আর মেরুন রঙের প্যান্ট, আর পিঠের মধ্যে রয়েছে একটা ব্যাগ। সে লোকটা খ্যাসখ্যাসে গলায় বলে উঠল, তুমি কি আরমান? হ্যাঁ, আমি আরমান, কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না। কে বলুন তো আপনি? আমি হলাম তোমার বাবার খুব কাছের মানুষ। আপনি কি অখিল বোস? আমি হচ্ছে সেই অখিল বোস, ঠিক ধরেছ। আপনি বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন। পায়ের ধুলোমলিন জুতোটা খুলে অখিলবাবু প্রবেশ করে আরমানের ফ্ল্যাটে। আরমান অখিলবাবুকে নিয়ে যায় নিজের রুমে। অখিলবাবু আরমানের রুমের ভেতরে ঢুকতেই একটু অবাক হয়ে যায়, কারণ আরমানের রুমের চারিদিকে বই খাতার ছড়াছড়ি। বিছানা থেকে শুরু করে টেবিলের ওপর পর্যন্ত খালি বই আর বই। ঠিক তখনই আরমান বিছানা থেকে বইপত্র সরিয়ে অখিলবাবুকে বসার জায়গা করে দেয় এবং বলে ওঠে, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি বসছি, তুমি যাও। আরমান অখিলবাবুর জন্য জল আনতে রান্নাঘরে যায়। অখিলবাবু তখন বিছানার উপর না বসে আরমানের টেবিলে রাখা ঐতিহাসিক বইগুলো নিয়ে নাড়াচাড়া করতে থাকে। এ নিন, আপনার জন্য জল নিয়ে এসছি। ঠিক তখনই আরমান পেছন থেকে ডাক দেয় অখিলবাবুকে। হ্যাঁ দাও, অনেক ধন্যবাদ। তা আপনি হঠাৎ এইখানে আসলেন? আসলে আমি তোমার বাবার সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু তারপরে জানতে পারি তোমার মায়ের কাছ থেকে যে তোমার বাবা নিখোঁজ রয়েছে 2 বছর ধরে। হ্যাঁ, আমার বাবা শেষ মিশরের পিরামিড গবেষণা করতে গেছিল, তারপরে আর ফিরে আসেনি। সবটাই জানি, কারণ তখন আমি তোমার বাবার সাথেই কাজ করতাম। আর তোমার বাবা ঠিক কী রহস্য উদ্ঘাটন করার জন্য গিয়েছিলেন তাও আমি জানি। আপনি ঠিক কি বলছেন একটু খুলে বলবেন? দেখুন, বেকার গল্প করার সময় আমার নেই, আপনি কি বলছেন ঠিক করে বলুন। তোমার বাবা তোমার জন্য একটা জিনিস রেখে গেছেন,
তুমি কি সেটা দেখতে চাও? কি জিনিস? কই দিন দেখি। অখিলবাবু নিজের ব্যাগের চেনটা খুলে আর একটা সাদা রঙের বাক্স আরমানের হাতে তুলে দেয়। আরমান সেই বাক্সটা হাতে নিয়ে টেবিলের ওপর রেখে দেয় আর একটু রেগে মেগেই অখিলবাবুকে বলে ওঠে, আর কিছু বলবেন? কি হলো, তুমি বাক্সটা দেখলে না? না, আমার এখন সময় নেই, কাজে বসতে হবে, আমি পরে দেবো ওখানে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আর হ্যাঁ, এই নাও, আমার ফোন নাম্বারটা এই কার্ডের মধ্যে রয়েছে, দরকার পড়লে ফোন করে নিও, কেমন? এই বলে অখিলবাবু সেইখান থেকে বেরিয়ে চলে যায়। আর অপরদিকে আরমান রেগে গিয়ে কার্ডটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। আরমানের হঠাৎ রেগে যাওয়ার কারণটা হলো তার বাবা। কেউ যদি তার বাবার নামে কিছু বলতে চায় তাহলে সে তখনই রেগে যায়। গত 2 বছর আগে আরমানের বাবা তাকে প্রমিস করেছিল যে আরমানকে তার সাথেই নিয়ে যাবে সেই মিশরের পিরামিডের গবেষণা করতে, কিন্তু কোনো কারণবশত আরমানকে নিজের সাথেই নিয়ে যায় না। আরমানের স্বপ্ন ছিল তার বাবার সাথে মিশরের গবেষণা করা, কিন্তু সেইটা আর হয়ে ওঠেনি। তাই অভিমান আজও রয়ে গেছে তার বাবার প্রতি। এরপর আরমান নিজের গবেষণার প্রতি আবার কাজে লেগে পড়ে। চেয়ারের ওপর বসে একটা সিগারেট জ্বালিয়ে ফারাওদের ইতিহাস নিয়ে পড়াশোনা করছিল সে। বই পড়তে পড়তে আরমানের চোখ লেগে যায় এবং আরমান চেয়ারের মধ্যে বসে টেবিলে রাখা বইয়ের ওপর মাথা দিয়ে শুয়ে পড়ে। সন্ধে 8টা। টেবিলের ওপর ঘুমিয়ে পড়েছিল আরমান। হঠাৎ তার চোখ খুলে যায়। চোখ মুখ ধুয়ে নিজের রুমের দিকে যেতেই তার চোখ যায় সেই সাদা রঙের বাক্সের দিকে। আরমান অনেক কৌতূহল নিয়ে সেই বাক্সটা হাতে তোলে আর সেই বাক্সটা নিয়ে খুলতে যায়। বাক্সটা খোলার পর আরমান যা দেখতে পায় তাতে তার চোখ ছানা বড়া হয়ে যায়। আরমান বাক্সটার ভেতর থেকে একটা প্রাচীন মানচিত্র পায়। মানচিত্রের কাগজের রংটা ফ্যাকাশে, কিনারাগুলো ছিঁড়ে গেছে। মানচিত্রে স্পষ্টভাবে আঁকা আছে মরুভূমির ভেতরকার এক টিলা ও রহস্যময় চিহ্ন। আরমানের কৌতূহলটা বেড়ে যায় আরও। আরমান সে অখিলবাবুর ফোন নাম্বারটা খুঁজতে শুরু করে। ডাস্টবিনের পাশেই পায় সেই কার্ডটা। কার্ড থেকে নাম্বারটা নিয়ে ফোন লাগায় অখিলবাবুকে। হ্যাঁ আরমান, বলো। আপনি এই মানচিত্রটা কোথা থেকে পেয়েছেন বলুন তো? অনেক দেরি করে দিয়েছো ফোনটা করতে, এত রাগ তোমার যে এখন খুললে পার্সেলটা? আসলে ওই শুয়ে পড়েছিলাম আর কি। এই মানচিত্র কোনো সাধারণ মানচিত্র নয়। এই মানচিত্রের মধ্যে যেই টিলা আর সমাধিগুলোর আঁকা রয়েছে সেইগুলো এখন রহস্যময়ভাবে মিশরের বালির নিচে চাপা রয়েছে। আপনি কি করে জানলেন? আপনার কাছে এই মানচিত্র কোথা থেকে এলো? এই মানচিত্রটা আমার নয়, এই মানচিত্রটা তোমার বাবা আমায় দিয়েছিল। কিন্তু আমার বাবার কাছে তো কায়রোর পিরামিডের মানচিত্র ছিল। ঠিক ধরেছ, এই মানচিত্র কায়রোর পিরামিডেরই মানচিত্র। তোমার বাবা এই কায়রোর পিরামিডের গবেষণা করতে গিয়েছিল, কিন্তু সেখানের বালুর ঝড়ে ফেসে গিয়েছিল। আর তারপর 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 কি হয়েছিল বলুন? কি হলো, চুপ হয়ে গেলেন কেন? তারপর কি হয়েছিল সেটা জানি না। আপনি এত কিছু জানলেন কি করে? আপনি তো সেখানে যাননি। এই গোপন খবর আমায় আমার পুরনো বন্ধু দিয়েছে। সে একজন পর্যটক। তোমার বাবাকে সমস্ত খবরাখবর সেই দিত। আপনি একটা কাজ করুন, আপনি আমাকে সেই মিশরের কায়রো শহরে নিয়ে যেতে পারবেন? নিয়ে যেতে পারবো, কিন্তু আর কিন্তু না, আপনি প্লিজ আমাকে নিয়ে চলুন। আমার বাবাকে বাঁচানোর দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তুমি একটা কাজ করো, তোমার সমস্ত জরুরি যত কাগজপত্র আমায় পাঠিয়ে রাখো, আমি দেখছি। অখিলবাবুর কাছ থেকে এত কিছু জানতে পেরে আরমানের হৃদস্পন্দন যেন আরও বেশি বেড়ে যায়।
অখিলবাবু যা যা বলেন তা শোনার পর আরমান সিদ্ধান্ত নেয় সে মিশরের কায়রো শহরে যাবে। কিন্তু তার একটাই সমস্যা ছিল, কিভাবে তার বাড়ির লোককে ম্যানেজ করবে। ফোনে কথা বলতে বলতে রাত হয়ে যায়। আরমান তাড়াতাড়ি করে শুতে চলে যায়, কারণ দীর্ঘদিন ধরে তার ঘুমানোর সময়টা ঠিক ছিল না। কখনো কখনো সারা রাত জেগেও পড়াশোনা করতে হতো তাকে। ঘুমন্ত চোখে বিছানার আশেপাশে হাত দিয়ে ফোনটা খোঁজার চেষ্টা করছে আরমান। হালকা চোখ খুলে আরমান দেখে টেবিলের ওপর ফোনটা বাজছে। আরমান ঘুমন্ত চোখেই ফোনটা তোলে এবং বলে ওঠে, হ্যালো। গুড মর্নিং। আরমান, ঘুম ভেঙেছে? মর্নিং মর্নিং। আরে অখিল আঙ্কেল বলো। একটা সুখবর আছে, আজকে 12:30টার সময় আমাদের ফ্লাইট আছে। তাই? কিন্তু এখন তো 10টা বাজে। ঠিক আছে ঠিক আছে, আপনি রাখুন, আমি রেডি হয়ে আপনাকে ফোন করে নিচ্ছি, কেমন? আরে শোনো শোনো, তোমার মাকে আমি জানিয়ে দিয়েছি যে তুমি কটা দিন আমার বাড়িতেই থাকবে। আরে আঙ্কেল ধন্যবাদ, আমি মাকে নিয়ে খুব টেনশন করছিলাম। আচ্ছা, তুমি তাড়াতাড়ি বরং রেডি হয়ে নাও, দিয়ে এয়ারপোর্টে আসো। আরমান আর দেরি না করে তাড়াতাড়ি বাথরুমে চলে যায় স্নান করতে। বাথরুম থেকে বেরিয়ে নিজের ব্যাগ প্যাক করে কিছু হালকা খাবার খেয়ে নেয় আরমান। খাবার পর সমস্ত কাগজপত্র গুছিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে যাওয়ার জন্য ট্যাক্সি করে নেয় আরমান। প্রায় কিছু সময়ের মধ্যে আরমান পৌঁছে যায় কলকাতার এয়ারপোর্টে। ট্যাক্সি থেকে নেমেই অখিলবাবুর সাথে দেখা হয় আরমানের। তারপর তারা দুইজনে মিলে প্রবেশ করে এয়ারপোর্টের ভেতর। সমস্ত জরুরি কাগজপত্র দেখিয়ে তারা উঠে পড়ে প্লেনে। প্রায় 15 ঘন্টা প্লেনে কাটানোর পর তারা পৌঁছে যায় কায়রো বিমানবন্দরে। কায়রোর বিমানবন্দর থেকে বেরিয়ে তারা ট্যাক্সির জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই আরমান অখিলবাবুকে বলে ওঠে, আঙ্কেল বলছিলাম একটা প্রশ্ন করবো আপনাকে। হ্যাঁ বলো, কি বলবে? আপনি রাতারাতি প্লেনের টিকিটের ব্যবস্থা করলেন কিভাবে? ইন্টারন্যাশনাল গবেষকদের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। ও বুঝলাম। তা এখন আমরা যাব কোথায়? ট্যাক্সিটা আসতে দাও, তারপর নয় দেখতে পারবে। অখিলবাবুর কথা শেষ হতে না হতেই ট্যাক্সি চলে আসে। আরমান এবং অখিলবাবু ট্যাক্সিতে উঠে পড়ে। ট্যাক্সির ভেতরে বসে গাড়ির জানালা দিয়ে আরমান দেখতে পায় কায়রো শহরটাকে। আরমান অনুভব করলো কায়রোর গরম বাতাসে অদ্ভুত এক গন্ধ। চারপাশে প্রাচীন আর আধুনিক মিশরে উঁচু ভবনের মাঝে ধুলোবালিতে ঢাকা পুরনো বাজারও দেখতে পায় আরমান। তারপর আরমান খেয়াল করে বাজারের পাশে মসজিদের মিনার থেকে ভেসে আসা আজান, আর তার মাঝখানে ইতিহাসের ঘ্রাণ। কিছুক্ষণের মধ্যে তাদের ট্যাক্সি গিয়ে থামে একটি প্রাচীন বাড়ির দোরগোড়ায়। গাড়ির থেকে নামতেই তাদের সামনে একজন মধ্যবয়স্ক লোক আসে তাদেরকে নিতে। সেই লোকটার পরনে পোশাকটা ছিল বেশ লম্বা এবং ঢিলাঢালা। পোশাকটার মধ্যে নকশা এবং রঙের বৈচিত্র্য করা ছিল। কোমরে একটা বেল্ট এবং মাথায় একটি পাগড়ি পরা ছিল। এবং সেই লোকটা উচ্চস্বরে অখিলবাবুকে জড়িয়ে ধরে বলে উঠল, আহলান ওয়া সাহলান। শুক্রায়া শুক্রায়া। কেমন আছো অখিল বাবু? বহুদিন পর আপনাকে দেখলাম। আরে আমি ভালো আছি, তা তুমি কেমন আছো? এই তো খুবই ভালো চলছে, চলো আমাদের বাড়ির ভেতরে চলো। এরপর সেই লোকটা তাদের দুইজনকে নিজের ঘরে নিয়ে যায়। ঘরের মধ্যে প্রবেশ করার পর আরমান অখিলবাবুকে জিজ্ঞাসা করে ওঠে, আচ্ছা অখিল আঙ্কেল, এই লোকটা কে হয়? উনি হলেন মোহাম্মদ আলী। ছোটবেলা থেকেই ওনার স্বপ্ন ছিল মিশরের ইতিহাস জানার। উনি এইখানকার নাগরিক হওয়ার আগে আমাদের ভারতেই থাকতেন। নিজের পড়াশোনা শেষ করে উনি ভারতবর্ষ ছেড়ে ইজিপ্টে নাগরিক হয়ে যান। তারপর থেকেই এইখানে থাকা শুরু। আর ওনার আসল নাম
ফিরোজ। এত কিছু করার মূল কারণ হলো মিশরের গবেষণা করা? হ্যাঁ, আমাদের মতো প্রত্নতত্ত্ববিদদের জন্য এসব কোনো কোনো বড় ব্যাপারই নয়। উনি কি আমাদের সেই ফারাওদের সমাধির কাছে নিয়ে যেতে পারবে? একমাত্র ফিরোজই পারবে আমাদেরকে সেইখানে নিয়ে যেতে। আচ্ছা, এখন ওইসব বাদ দাও, অনেক রাত হয়ে গেছে, চলো খেয়ে বরং শুয়ে পড়ি, পরের দিন আবার বেরোবো। রাত অনেক হয়ে গেছিল বলে ফিরোজ তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। তারা সবাই মিলে একসাথে খেতে বসে পড়ে। রাতের খাবারের পর্ব শেষ করে আরমান এবং অখিলবাবু ঘুমোতে চলে যায়। বেশ রাত ঘনিয়ে এসেছে, কিন্তু আরমানের ঘুম আসছিল না। তখন তাদের ঘরের মধ্যে যে ল্যাম্পটা জ্বলছিল সেটা আচমকাই হাওয়াতে নিভে যায়। আরমান নিজের বিছানা থেকে উঠে সেই ল্যাম্পটা জ্বালাতে যায়। ঠিক তখনই আরমানের চোখ যায় জানালার দিকে। আরমান পায়ের শব্দ না করে আস্তে আস্তে জানালার কাছে এগিয়ে যায়। জানালার থেকে পর্দাটা সরিয়েই দেখে দুটো মানুষ দুটো উট নিয়ে দাঁড়িয়ে রয়েছে ফিরোজের সাথে, এবং ফিরোজ তাদের সাথে আরবি ভাষায় কিছু গোপনভাবে কথা বলছে, ফিসফিস করে। আরমান চুপচাপ দাঁড়িয়ে দেখছিল তাদের কথোপকথন। ঠিক তখনই আরমানের কাঁধে হাত দিয়ে বলে ওঠে, কি আরমান, কি করছো জানলার সামনে দাঁড়িয়ে? কই কই কিছু না তো। চলো, ঘুমাবে তো, রাত হয়ে গেছে অনেক। বেকার জেগে থাকার কোনো দরকার নেই। এই এলাকাটা কিন্তু খুব একটা ভালো না, এই দিক ওই দিক না করাই ভালো। চলো শুয়ে পড়বে, চলো। হ্যাঁ আপনি যান, আমি একটু বাথরুম করে আসছি। পরের দিন সকালবেলায় তাদের ঘুম ভাঙে। আরমানের ঘুম ভাঙার পর সে বাথরুমে চলে যায় ফ্রেশ হতে। বাথরুম থেকে একেবারে স্নান করে বেরোয় আরমান। আর ঠিক তখনই ফিরোজ তাদের ঘরে আসে এবং দুটো পোশাক তাদেরকে দিয়ে যায়। আরমান সেই পোশাকটি দেখে অখিলবাবুকে বলে ওঠে, এটা কেমন পোশাক? এই পোশাক আমরাও পরবো? এই পোশাকটার নাম হলো গালাবিয়া। এই পোশাকটা এখানকার সমস্ত পুরুষরা ব্যবহার করেন। আমরা যেহেতু সেইখানে যাওয়ার খোঁজ করব, তাই আমাদেরকেও একই পোশাক পরতে হবে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এটা পরে নাও, তারপর কিন্তু আমরা বেরোবো। এরপর আরমান চুপচাপ সেই পোশাকটা পরে নেয়। তারা তিনজন সকালে কিছু হালকা খাবার খেয়ে বেরোনোর জন্য প্রস্তুতি নেয়। ফিরোজ নিজের গাড়ি অর্থাৎ জিপটি বের করে। ফিরোজ জিপে উঠে বসে, আরমান এবং অখিলবাবু তার সাথে। এরপর ফিরোজ গাড়ি নিয়ে প্রবেশ করে খানেল খালিল বাজারে। বাজারের বাইরে গাড়ি দাঁড় করিয়ে তারা বাজারের ভেতরে পা দেয়। জমজমাট বাজারের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা একটা গলির ভেতরে প্রবেশ করে। গলির ভেতরে ধোঁয়া উঠছে কফির দোকান থেকে, চামড়া স্যাঁতস্যাঁতে গন্ধ ভেসে আসছে পুরনো জুতোর দোকান থেকে, আর রঙিন কার্পেট ঝুলছে দোকানের সামনে। এই জমজমাট গলির ভেতর দিয়ে ফিরোজ তাদের নিয়ে যায় এক বৃদ্ধ ব্যবসায়ীর দোকানে। লোকটার নাম ছিল হাকিম। তার চোখ দুটো কুচকানো হলেও ভেতরে লুকানো অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি। সেই লোকটা সেই দৃষ্টিতে মেপে দেখে নেয় অখিলবাবু এবং আরমানকে। এরপর ফিরোজ অখিলবাবুকে বলে ওঠে, অখিলবাবু, আপনি একটা কাজ করুন, আপনি ওই ছেলেটাকে নিয়ে ওই হাকিম চাচার দোকানে থেকে যান। ঠিক সময়ের মতো আপনারা বেরিয়ে যাবেন, কেমন? আমি তাহলে আসলাম, খুদা হাফিজ। এরপর ফিরোজ সেইখান থেকে চলে যায়। অখিলবাবু আর আরমান সেই হাকিম চাচার দোকানের ভেতরে ঢুকে যায়।
হাকিম চাচা তার দোকানের ভেতরে একটি গুপ্ত ঘরে বিশ্রাম করতে বলে তাদের। আরমান এখনো অবধি কিন্তু কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে তার সাথে। কিছু বুঝে উঠতে না পেরে আরমান অখিলবাবুকে বলে ওঠেন, আচ্ছা অখিল আঙ্কেল, আমরা তো ফারাওদের পিরামিড গবেষণা করতে যাব, আমরা এইখানে কি করতে এসছে? আরে যাব, সন্ধে হলেই যাব। তাহলে এই ঘরের ভেতর থেকে এখন কি করব? ফারাওদের পিরামিডের ইতিহাস বার করতে গেলে আমাদের বেআইনিভাবে যেতে হবে, কারণ সেইখানে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ। আমাদের সেইখানে যেতে হলে এইভাবেই যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তাহলে কি আমার বাবা এইভাবেই গিয়েছিল? হ্যাঁ, কারণ সব জায়গায় গবেষণা করাটা নিষেধ। তবে কিছু জায়গা আছে যেখানে যাওয়া যায়, কিন্তু পিরামিডের গবেষণা করতে গেলে আমাদের এখন চুপ করে বসে শুধু অপেক্ষা করতে হবে সন্ধে নামার জন্য। আস্তে আস্তে আরমান সমস্ত বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারে। আরমান খুব খুশিতে ছিল আজ, কারণ আজকে সে তার স্বপ্ন পূরণ করতে চলেছে। অপেক্ষা করতে করতে দুপুর নেমে আসলো। হাকিম চাচা নিজের ব্যবসায়ী দোকান বন্ধ করে দিলেন। খানেলখালির বাজারের জমজমাট আস্তে আস্তে কমতে শুরু করলো। সেখানকার ব্যবসায়ীরা নিজেদের দোকানপাট বন্ধ করে দিল। সময়টা তখন দুপুর 3টে। হাকিম চাচা আরমান এবং অখিলবাবুর জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। এরপর আরমান এবং অখিলবাবু দুপুরের ভোজন শেষ করে নিল। খাবার পেটে পড়তেই তাদের চোখে ঘুমের রেশ চলে আসলো। আরমান এবং অখিলবাবু একটি খাটিয়ার মধ্যে একটু বিশ্রাম নিচ্ছে। প্রায় 2 ঘন্টা কাটার পর হাকিম চাচা আবার আসলো তাদেরকে ডাকতে। তারা দুইজন ঘুম থেকে উঠে বেরোনোর প্রস্তুতি নিয়ে নিল। হাকিম চাচা তাদেরকে নিয়ে গেল তার দোকানের পেছনের রাস্তায়। সরু গলির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল হাকিম চাচা এবং তার পিছু পিছু হাঁটছিল আরমান এবং অখিলবাবু। ঠিক তখনই আরমান অখিলবাবুকে বলে উঠলেন, বলছিলাম আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত নেমে যাবে না? এখন না গেলে কি করে বলবো বলো তো? আসলে আমিও এই মিশরে প্রথমবার পা দিয়েছি, গবেষণা করতে অন্তত। আচ্ছা আমরা কতজন যাব ওইখানে? ভেবেছিলাম একটা টিম নিয়ে যাব, কিন্তু কেউ রাজি হলো না। তাদের একই বক্তব্য, তারা কেউ মরতে চায় না, অন্তত এই বালুর ঝড়ে। একমাত্র তোমার বাবার সাহস ছিল। গলির মুখ শেষ হতে না হতেই তাদের সামনে 2 জন লোক এসে দাঁড়ায় উট নিয়ে। আরমান তাদেরকে দেখে একটু অবাক হয়ে গেল, কারণ সেই লোক দুটোকে আরমান কালকে রাতে দেখতে পেয়েছিল ফিরোজের বাড়ির সামনে। হাকিম চাচা আরমান এবং অখিলবাবু তাদের কাছ দিয়ে চলে এলেন, আর সেই 2 জন লোক তাদের 2 জনকে উটের ওপর নিজেদের পেছনে বসিয়ে নিল। উট চলতে শুরু করলো কায়রো শহরের উপর দিয়ে। কায়রো শহর ছেড়ে মরুভূমির পথে পা দেওয়ার পর ধীরে ধীরে বদলাতে লাগলো পরিবেশ। বিকেলের আলোতে বালির টিলাগুলো যেন সোনার মতো ঝলমল করছে। দূর দূরান্ত যেদিকে চোখ যায় সেদিকে খালি বালির সমুদ্র ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কিছুটা পথ অতিক্রম করে তারা। আচমকাই অখিলবাবু যে উটের ওপর বসেছিল সেই উটটা বালির উপরে পড়ে যায়, আর তার সাথে অখিলবাবু এবং লোকটাও পড়ে যায়। আরমান আর সেই দ্বিতীয় ব্যক্তিটা তাদের কাছে আসে এবং জানতে পারে অলৌকিকভাবে সেই উটটা চলতে চলতে মারা গেছে। তারা এই মুহূর্তে মরুভূমির মাঝ বরাবর এসে পৌঁছেছিল, আর পেছনে ফেরারও কোনো উপায় ছিল না, কারণ রাত নেমে আসছিল। ঠিক সেই সময় অখিলবাবু আরমানকে বলে ওঠে, মনে হয় এই উট আর আমাদের সাহায্য করতে পারবে না। এবার এই মরুভূমির উপর দিয়ে আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে। কিন্তু অখিল আঙ্কেল, হঠাৎ উটটা চলতে চলতে কি হয়ে মরে গেল? সেটা তো আমিও বুঝতে পারলাম না। এইরকম হবার তো কথাই নয়। তাহলে এবার কি করণীয়? আচ্ছা,
আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। তুমি কি কখনো ভেবেছো আমরা হয়তো ফিরেই যেতে পারবো না? একজন আর্কিওলজিস্টের জীবনে একবার হলেও এমন অভিযান চাই। আমি প্রস্তুত। এরপর আরমান সেই মানচিত্রটা বার করলো আর সেই লোক দুটোকে বাড়ি ফিরতে বলল অখিলবাবু। অখিলবাবু এবং আরমান মরুভূমির বুকের ওপর দিয়ে মানচিত্র দেখে হাঁটতে শুরু করলো। তাদের যাত্রাটা খুব একটা ভালো ছিল না। মরুভূমির বালির ওপর দিয়ে হাঁটা তাদের অভ্যাসে ছিল না। রাত যত বাড়ছিল মরুভূমির পরিবেশটা ততটাই পাল্টে যাচ্ছিল। শরীরে হাড় কাঁপানো ঠান্ডা তাদের আস্তে আস্তে গ্রাস করছিল। আচমকাই মরুভূমিতে ঝড়ের উৎপত্তি হয়। চারিপাশের বালি কেমন যেন তাদেরকে ঘেরাও করে নিচ্ছিল। ঝড়ের মধ্যে দিয়ে হাঁটাটা সম্ভব হয়ে উঠছিল না তাদের। ঝড়ের গতি আস্তে আস্তে আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। অখিলবাবু বুঝতে পারছিল এইটাই সেই বালু ঝড়। অতিরিক্ত ঝড় হওয়ার দরুন তারা দুইজন সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আরমান, এই আরমান, ওঠো। হ্যাঁ, আমরা কোথায়? শরীরটা ঠিক আছে তো? এ নাও, বরং একটু জল পান করো। প্রায় কিছুক্ষণ পর ঝড় থেমে যায় আর তাদের জ্ঞান ফিরে আসে। তারা আবারও মরুভূমিতে হাঁটতে শুরু করলো। ঠিক তখনই তারা দূরে একটা কালচে পাথরের মতো কিছু দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। তারা দ্রুত সেই পাথরের দিকে এগিয়ে গেল। পাথরের সামনে পৌঁছাতেই আরমান মানচিত্রটা বের করলো আর বুঝতে পারলো এইগুলি বালির টিলার ভেতর থেকে উকি দেওয়া প্রাচীন স্তম্ভ। মানচিত্রে চিহ্নিত জায়গার সাথে মিলে গেল স্থানটি। প্রাচীন স্তম্ভগুলোর ফাঁক দিয়ে দেখা গেল এক বিশাল পাথরের দরজা। দরজার গায়ে অদ্ভুত সব হাইরোগ্লিফ খোদাই করা সূর্য, সাপ আর এক ফারাওদের মুখ। আরমান আলতো করে হাত বুলালো সে সকল খোদাই করা সৃষ্টির ওপর এবং বলে উঠল, এগুলো সতর্কবাণী। সমাধির প্রবেশ মানে মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ। হ্যাঁ, ঠিকই ধরেছ, কিন্তু তুমি এগুলো জানলে কি করে? আমি এই চিহ্নগুলো নিয়ে পড়াশোনা করেছিলাম। এরপর তারা আর থামল না। অনেক চেষ্টার পর দরজাটার এক পাশ সরে গেল। ভেতর থেকে বেরোলো স্যাঁতস্যাঁতে বাতাস। টর্চ জ্বালিয়ে তারা এগিয়ে গেল অন্ধকার গহ্বরে। ভেতরে ঢুকেই তারা বুঝতে পারল এটা শুধু সমাধি নয়, এক বিশাল গোলক ধাঁধা। দেওয়ালে প্রাচীন চিত্রকলা, যেখানে দেখা যাচ্ছে ফারাও নেফারকাস মানুষদের হত্যা করছে আর অদ্ভুত ছায়ামূর্তি তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। অখিলবাবু ফিসফিস করে বলে উঠল, দেখো, এই ছায়ামূর্তিগুলো হলো এক ধরনের আত্মা। আরমান চুপ করে মাথা নাড়ল। তার ভেতরে একটা শীতল ভয় নেমে এলো। তাদের প্রথম বিপদ এলো যখন তারা একটি লম্বা করিডর পেরোচ্ছিল। আচমকাই তাদের পায়ের নিচের মেঝেটা খুলে গেল। অখিলবাবু সেই গর্তের ভেতরে চিৎকার করে পড়ে গেল। আরমান কোনো রকমভাবে বেঁচে যায় সেই গর্তের হাত থেকে। অখিলবাবুকে ছাড়া আরমান একলা কি করবে কিছুই দিশা খুঁজে পাচ্ছিল না। আরমান হতাশা ও নিরাশা নিয়ে আগের দিকে হাঁটতে শুরু করলো। অবশেষে আরমান পৌঁছালো এক বিশাল চেম্বারে। চারিদিকে অনেক বড় বড় দরজা আর মাঝখানে ছিল পাথরের কফিন, যার গায়ে সোনার খোদাই করা আছে। কফিনের ওপর লেখা ছিল, যে আমাকে জাগাবে সে তার আত্মাকে হারাবে। আরমানের শ্বাস আটকে এলো। আরমান বুঝতে পারলো এইটাই ফারাওদের রাজা গোল্ডেন হোরাসের সমাধি। কিন্তু ঠিক তখনই চারিপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। টর্চের আলো কেঁপে উঠল। দেওয়ালে চিত্রগুলো যেন নড়ে চড়ে উঠছে।
অন্ধকারের মধ্য দিয়ে উদ্ভাসিত হলো এক ভয়ানক মুখ, যেটা ছিল ফারাও গোল্ডেন হেরাসের অর্থাৎ নেফারকাসের আত্মা। আরমান কেঁপে গেল এবং মাটিতে পড়ে গেল। হঠাৎ কফিনটা ভেঙে গেল, চারিপাশে ছড়িয়ে পড়ল অন্ধকার কালো ধোঁয়া। আরমান নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা পাথরের দরজা খুলে সেই রাস্তায় দৌড়াতে শুরু করলো। কিছুক্ষণ পর আরমান একটা ঘরের মধ্যে এসে পৌঁছায়। ঘরের ছাদটার ছোট ফুটো থেকে চাঁদের আলো এসে পৌঁছাচ্ছে সেই ঘরে। আরমান সেই আলোর মধ্য দিয়ে দেখতে পায় দেওয়ালে আঁকা মানচিত্র আর সৈন্যগুলো, যা আচমকাই নিজের ভয়াবহ রূপ ধারণ করছে। Black Invention. নমস্কার বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়েও দেবেন। দেখা হচ্ছে আবারও শনিবার ঠিক রাত 11টা 11।